ওয়েলকাম টু হিস্টোরি ক্লাস। আমি অরবিন্দ স্যার। আমরা আজকে মুঘল সম্রাট বাবরের থেকে কিছু এমসিকিউ সিরিজ নিয়ে আলোচনা করব। এই ভিডিওর মধ্য দিয়ে মোট 25টি প্রশ্ন আমরা আলোচনা করার চেষ্টা করব। তবে এমসিকিউ সিরিজ আলোচনার পূর্বে সবাইকে একটা বিষয় বলতে চাই যে বর্তমানে যে কোনো চাকরি পরীক্ষার ক্ষেত্রে প্রত্যেকটি প্রশ্ন কিন্তু এমসিকিউ আকারে হয়ে থাকে। সেক্ষেত্রে এমসিকিউ কোশ্চেন প্র্যাকটিস করা অত্যন্ত জরুরি। আমাদের উচিত প্রত্যেকটি পরীক্ষার প্রস্তুতির জন্য নির্দিষ্ট বই পড়ে সেখান থেকে নোট তৈরি করা, এবং নোট তৈরি করা যতটাই গুরুত্বপূর্ণ ঠিক ততটাই গুরুত্বপূর্ণ নির্দিষ্ট টপিক নির্দিষ্ট চ্যাপ্টার থেকে বেশ কিছু এমসিকিউ কোশ্চেন প্র্যাকটিস করা। কেননা আমরা এমসিকিউ কোশ্চেন প্র্যাকটিস করলে আমরা আমাদের প্রস্তুতি কতটা ভালো হয়েছে কতটা খারাপ হয়েছে সে সম্পর্কে কিন্তু জেনে যাব। আমি তোমাদের ইতিমধ্যেই মুঘল সম্রাট বাবর থেকে একটি ক্লাস করিয়েছি। আমরা মূলত আজকে সেই বাবর থেকে বেশ কিছু এমসিকিউ সিরিজ নিয়ে এমসিকিউ কোশ্চেন নিয়ে আলোচনা করার চেষ্টা করব। আর যারা এখনো পর্যন্ত বাবর সম্পর্কে আমার ক্লাসটি দেখোনি, তোমরা প্লেলিস্টে গিয়ে বাবর সম্পর্কে ক্লাসটি দেখে নাও। কেননা ক্লাসটি দেখার পরে যদি তোমরা এমসিকিউ কোশ্চেন প্র্যাকটিস করার চেষ্টা করো তাহলে সেখানে তোমাদের অনেকাংশে সুবিধা হবে। আরেকটি বিষয় সম্পর্কে সবাইকে অবহিত করছি যে তোমরা প্রত্যেকটি কোশ্চেন দেখার পর নিজেরা নিজেদের মতো করে প্রথমে উত্তর করার চেষ্টা করবে। সেরকম হলে ভিডিওটি দাঁড় করিয়ে নিজেদের মতো করে উত্তর দেওয়ার পর পুনরায় ভিডিওটি চালিয়ে উত্তর দেখার চেষ্টা করবে। তাতে তোমাদের একটি বিষয় সুবিধা হবে, তোমাদের প্রস্তুতিটা কতটা ভালো হয়েছে সে সম্পর্কে তোমরা অবহিত হতে পারবে। আজকের প্রথম প্রশ্ন, কোন যুদ্ধের পর বাবর গাজী উপাধি গ্রহণ করেছিল? পানিপথের প্রথম যুদ্ধ, খানুয়ার যুদ্ধ, ঘরঘরার যুদ্ধ, চান্দেরি যুদ্ধ? সঠিক উত্তর খানুয়ার যুদ্ধ। আমরা এ সম্পর্কে একটি তথ্য জেনে নেব। 1527 খ্রিস্টাব্দে খানুয়ার যুদ্ধকে বাবর ধর্মযুদ্ধ বলে ঘোষণা করেছিল এবং এই ধর্মযুদ্ধের পরেই বাবর গাজী উপাধি গ্রহণ করেছিল। অনেকের মধ্যে প্রশ্ন আসতে পারে যে বাবর কেনই বা খানুয়ার যুদ্ধকে ধর্মযুদ্ধ বলে ঘোষণা করেছিলেন। এ প্রসঙ্গে মনে রাখবে, পানিপথের প্রথম যুদ্ধে জয়লাভের পর বাবর ভারতবর্ষে স্থায়ীভাবে শাসন কার্য পরিচালনার প্রয়োজনীয়তা অনুভব করেছিল, কিন্তু বাবরের আমির ওমরাহ, তার মন্ত্রী পরিষদ থেকে শুরু করে সেনাবাহিনীর কেউই কিন্তু ভারতবর্ষে শাসন কার্য পরিচালনার পক্ষপাতিত্ব ছিলেন না। পানিপথের প্রথম যুদ্ধের পর বাবর উত্তর পশ্চিম ভারতের উপর তার আধিপত্য স্থাপন করতে সক্ষম হয়েছিল, কিন্তু দক্ষিণ ভারতে অভিযানের ক্ষেত্রে তার বেশিরভাগ আমির ওমরাহ কিন্তু রাজি হয়নি। এজন্য যাতে তার আমির ওমরাহ এবং সেনাবাহিনীর আনুগত্য লাভ করতে পারে তার জন্য তিনি দক্ষিণ ভারতের রাজপুত শক্তি অর্থাৎ মেবারের বিরুদ্ধে অভিযানকে তিনি ধর্মযুদ্ধ বলে ঘোষণা করেছিলেন, যাতে সেই ধর্মযুদ্ধের কারণে তার নিজ প্রদেশের আমির ওমরাহ এবং সেনাপতিরা
এমনকি সৈন্যবাহিনীর সকল সদস্য নববলে বলীয়ান হয়ে গিয়ে খানোয়ার যুদ্ধে অংশগ্রহণ করে। এর ফলস্বরূপ খানোয়ার যুদ্ধে বাবর জয়লাভ করেছিল। এবং যেহেতু প্রাথমিক পর্বে বাবর যুদ্ধ শুরুর পূর্বেই ধর্মযুদ্ধ বলে ঘোষণা করেছিল, তার জন্য তিনি যুদ্ধ সমাপ্তির সঙ্গে সঙ্গেই গাজী উপাধিটা গ্রহণ করে নেন। পরের প্রশ্ন, কোন মুঘল সম্রাট মির্জা উপাধি গ্রহণ করেছিল? সঠিক উত্তর বাবর। মূলত বাবর উত্তরাধিকার সূত্রে এই মির্জা উপাধিটা পেয়েছিলেন। তার কারণ কি না, বাবর তৈমুরলঙের উত্তরসূরি ছিলেন। আমরা বাবর আলোচনা করার সময় বলেছিলাম যে তৈমুরলঙের বংশধররা নিজেদেরকে মির্জা বলে অভিহিত করত, এবং যেহেতু বাবর উত্তরাধিকারী সূত্রে তৈমুরলঙের বংশধর ছিল, সেজন্য তিনিও কিন্তু মির্জা উপাধি গ্রহণ করেছিলেন। এ প্রসঙ্গে আরও একটি তথ্য তোমরা মাথায় রাখবে না, বাবর সিংহাসনে আরোহণ করেই মির্জা উপাধি গ্রহণ করেছিলেন, কিন্তু সাম্রাজ্য বিস্তারের সঙ্গে সঙ্গে বাবর বাদশাহ উপাধি গ্রহণ করেছিলেন। তিনি 1506 সালে তিনি নিজেকে কাবুলের বাদশাহ বলে অভিহিত করেন। আবার 1526 খ্রিস্টাব্দে পানিপথের প্রথম যুদ্ধের পর ভারতবর্ষে আধিপত্য স্থাপনের পরবর্তীকালে তিনি নিজেকে ভারতের বাদশাহ বলে অভিহিত করেছিলেন। পরের প্রশ্ন, পানিপথের প্রথম যুদ্ধ কাদের মধ্যে হয়েছিল? সঠিক উত্তর বাবর ও ইব্রাহিম লোদির মধ্যে। তার কারণ কি, আমরা জানি 1527 খ্রিস্টাব্দে খানোয়ার যুদ্ধ হয়েছিল বাবর ও রাণা সংগ্রাম সিংহর মধ্যে। 1528 খ্রিস্টাব্দে চান্দেরি যুদ্ধ ঘটেছিল বাবর ও মেদিনী রাওর মধ্যে। আর ঘরগড়া বা গোগরার যুদ্ধ অর্থাৎ 1529 খ্রিস্টাব্দে বাবর ও মামুদ লোদির মধ্যে সংঘটিত হয়েছিল। তাহলে অলরেডি আমরা তিনটে উত্তর অপশন সম্পর্কে জানি। তাহলে সঠিক উত্তর হচ্ছে কি, বাবর ও ইব্রাহিম লোদির মধ্যে। আর এ প্রসঙ্গে মাথায় রাখবে পানিপথের প্রথম যুদ্ধ হয়েছিল 1526 খ্রিস্টাব্দে। পরবর্তী প্রশ্ন, কত বছর বয়সে বাবর ফারগানার সিংহাসনে আরোহণ করেছিলেন? কোশ্চেন হচ্ছে কত বছর বয়সে বাবর ফারগানার সিংহাসনে আরোহণ করেছিলেন? অপশান এ 10 বছর, অপশান বি 12 বছর, সি 14 বছর, ডি 15 বছর। সঠিক উত্তর 12 বছর। তিনি 1494 খ্রিস্টাব্দে জুলাই মাসে ফারগানা প্রদেশের সিংহাসনে আরোহণ করেছিলেন। কারণ 1494 খ্রিস্টাব্দে বাবরের বয়স যখন মাত্র 12 বছর, সে সময় তার পিতা ওমর শেখ মির্জা বাড়ির ছাদ থেকে পায়রার সৌন্দর্য দেখতে দেখতে পড়ে গিয়ে অকস্মাৎ তার মৃত্যু ঘটেছিল। এমতাবস্থায় বাবরকে সিংহাসনের উত্তরাধিকারী হিসাবে ঘোষণা করে ফারগানার সিংহাসনে বসানো হয়েছিল। কোশ্চেন নাম্বার 5, ভারতের কোন অঞ্চলের উপর বাবরের প্রথম আধিপত্য প্রতিষ্ঠিত হয়? ভারতের কোন অঞ্চলের উপর বাবরের প্রথম আধিপত্য প্রতিষ্ঠিত হয়? অপশান এ দিল্লি, বি পাঞ্জাব, সি চান্দেরি, ডি মেবার। সঠিক উত্তর পাঞ্জাব। অনেকের মধ্যে প্রশ্ন জাগতে পারে, অনেকে দিল্লি মনে করতে পারে,
কিন্তু দিল্লি 1526 খ্রিস্টাব্দে পানিপথের প্রথম যুদ্ধের পর বাবরের আধিপত্য স্থাপিত হয়েছিল। আবার যারা ইউসুফজাই উপজাতির কথা ভাবতে পারে তাদের উদ্দেশ্য বলি, হয়তো ইউসুফজাই উপজাতিকে বাবর 1519 খ্রিস্টাব্দে পরাজিত করেছিলেন, কিন্তু এখানে কোনো অংশেই সিন্ধু বলে কোনো অপশান কিন্তু নেই। আমাদের উত্তর রয়েছে দিল্লি, পাঞ্জাব, চান্দেরি, মেবার। যদি ভালো করে ফলো করে দেখো, মেবার 1527 খ্রিস্টাব্দে খানোয়ার যুদ্ধের পর বাবরের নিয়ন্ত্রণে এসেছিল। 1528 খ্রিস্টাব্দে মেদিনী রায়কে পরাজিত করে বাবর চান্দেরি দুর্গ দখল করেছিল। 1526 খ্রিস্টাব্দে পানিপথের প্রথম যুদ্ধের পর বাবর দিল্লির উপর আধিপত্য স্থাপন করেছিল। অপরদিকে 1525 খ্রিস্টাব্দে তিনি দৌলত খান লোদিকে পরাজিত করে পাঞ্জাবের উপর নিজের আধিপত্য স্থাপন করেছিলেন। তাহলে সঠিক উত্তর হবে পাঞ্জাব। কোশ্চেন নাম্বার 6, বাবরকে ভারত আক্রমণের জন্য পাঞ্জাবের কোন সুলতান আমন্ত্রণ করেছিলেন? অপশন এ আলম খান লোদি, ইব্রাহিম লোদি, সংগ্রাম সিংহ, ডি দৌলত খান লোদি। সঠিক উত্তর দৌলত খান লোদি। কারণ আমরা জানি পাঞ্জাবের শাসক দৌলত খান লোদি এবং সুলতানের খুল্লতাত আলম খান লোদি বাবরকে ভারতবর্ষ আক্রমণের জন্য আমন্ত্রণ জানিয়েছিল। আর যেহেতু আমাদের কোশ্চেনের মধ্যে বলেছে পাঞ্জাবের কোন সুলতান, তাই উত্তর হবে দৌলত খান লোদি। আর যদি বাকি অপশানগুলো সম্পর্কে জানার চেষ্টা করি, তাহলে সংগ্রাম সিংহ হবেই না। কারণ সংগ্রাম সিংহ মেবারের রানা ছিলেন, যাকে বাবর 1527 খ্রিস্টাব্দে খানোয়ার যুদ্ধে পরাজিত করেছিলেন। ইব্রাহিম লোদি সম্ভব নয়, কারণ বাবর যখন ভারতবর্ষ আক্রমণ করে তখন ভারতের লোদি বংশের সুলতান ছিলেন ইব্রাহিম লোদি। আলম খান লোদি বাবরকে ভারতবর্ষ আক্রমণের জন্য আমন্ত্রণ জানালেও এখানে কিন্তু আলম খান লোদি উত্তর হবে না, কারণ আলম খান লোদি ছিলেন ইব্রাহিম লোদির খুল্লতাত। আমরা একটু আগেই বলেছি আলম খান লোদি ছিলেন ইব্রাহিম লোদির খুল্লতাত, কিন্তু আমাদের কোশ্চেনে চাইছে পাঞ্জাবের কোন সুলতান, তার জন্য উত্তর হয়েছে দৌলত খান লোদি। কোশ্চেন নাম্বার 7, কোন মুঘল সম্রাটকে মালিদের রাজা বা রাজকুমার বলা হতো? অপশান এ শাহজাহান, অপশান বি আকবর, অপশান সি হুমায়ুন, অপশান ডি বাবর। সঠিক উত্তর বাবর। পরের প্রশ্ন, কোশ্চেন নাম্বার 8, রানা সংগ্রাম সিংহ কে ছিলেন? আমরা কোশ্চেন নাম্বার 6 আলোচনা করার সময় কিন্তু রানা সংগ্রাম সিংহ সম্পর্কে আলোচনা করেছিলাম। অপশান এ চান্দেরি দুর্গের অধিপতি, অযোধ্যার সম্রাট, দিল্লির সুলতানি সম্রাট, মেবার অঞ্চলের অধিপতি। সঠিক উত্তর মেবার অঞ্চলের অধিপতি। আমরা একটু আগেই আলোচনা করেছিলাম 1527 খ্রিস্টাব্দে খানোয়ার যুদ্ধে বাবর মেবারের সম্রাট রানা সংগ্রাম সিংহকে পরাজিত করে দক্ষিণ ভারতে আধিপত্য স্থাপনে সক্ষম হয়েছিলেন। কোশ্চেন নাম্বার 9, মুঘল সম্রাট বাবরের পিতার নাম কি ছিল? অপশান এ চেঙ্গিস খান, অপশান বি সাইবানি খান, অপশান সি ওমর শেখ মির্জা এবং অপশান ডি তৈমুর লং। সঠিক উত্তর ওমর শেখ মির্জা। যদি কারণ দেখি তাহলে দেখব যে
চেঙ্গিস খান বাবরের সমকালীন রাজন্য ছিলেন না? এমনকি চেঙ্গিস খান বাবর তার মাতার দিক থেকে চেঙ্গিস খানের বংশধর ছিল। তাহলে অপশানে চেঙ্গিস খান হবে না। সাইবানি খান বাবর যখন ফারগানার সুলতান ছিলেন তখন সাইবানি খানের বারবার আক্রমণের ভয়ে ভীত হয়েই কিন্তু তিনি ভারতবর্ষে সাম্রাজ্য বিস্তারে প্রয়াসী হয়েছিলেন। তাহলে সাইবানি খান সম্ভব নয়। আর তৈমুরলং সম্ভব নয়, কারণ বাবর তার পিতার দিক থেকে তৈমুরলংয়ের বংশধর ছিলেন, তিনিও কিন্তু বাবরের পিতা ছিলেন না। তাহলে সঠিক উত্তর হবে ওমর শেখ মির্জা। কোশ্চেন নাম্বার 10, পানিপথের প্রথম যুদ্ধের পর ভারতের কোন অঞ্চলে বাবরের আধিপত্য প্রতিষ্ঠা হয়েছিল? অপশান এ উত্তর পশ্চিম ভারত, অপশান বি পূর্ব ভারত, অপশান সি দক্ষিণ ভারত, অপশান ডি দক্ষিণ পশ্চিম ভারত। যদি সবাই বাবরের সাম্রাজ্য বিস্তারের ম্যাপটা সম্পর্কে অবহিত হয়ে থাকো তাহলে কিন্তু এই প্রশ্নের উত্তর খুব সহজেই দেওয়া সম্ভব হবে। তাহলে এর সঠিক উত্তর হবে উত্তর পশ্চিম ভারত। আমরা যদি ভালো করে ম্যাপটাকে ফলো করি তাহলে উপলব্ধি করতে পারবো যে বাবরের মূল সাম্রাজ্য পানিপথের প্রথম যুদ্ধের পর শুধুমাত্র উত্তর পশ্চিম ভারতবর্ষের মধ্যেই কিন্তু সীমাবদ্ধ ছিল। তার কারণ বাবর 1519 খ্রিস্টাব্দে ইউসুফজাই উপজাতিকে পরাজিত করে সিন্ধু অঞ্চলের উপর নিজ আধিপত্য স্থাপন করে। পরবর্তীকালে বাজায়ুর ও ভিরা দুর্গের উপরও কিন্তু তার আধিপত্য স্থাপিত হয়, যেগুলো বর্তমান পাকিস্তানে অবস্থিত ছিল। পরবর্তীকালে 1525 খ্রিস্টাব্দে তিনি পাঞ্জাব প্রদেশের উপর আধিপত্য স্থাপন করেছিলেন। আর 1526 খ্রিস্টাব্দে পানিপথের প্রথম যুদ্ধে জয়লাভের মাধ্যমে তিনি দিল্লির সুলতানি সাম্রাজ্যকে নিজের সাম্রাজ্যের অন্তর্ভুক্ত করতে সক্ষম হয়েছিলেন। তাহলে 1526 খ্রিস্টাব্দে পানিপথের প্রথম যুদ্ধের পরবর্তীকালে শুধুমাত্র আমাদের এই অঞ্চলটাতেই কিন্তু বাবরের আধিপত্য বর্তমান ছিল, এর বাইরে কিন্তু কোনো অঞ্চলের উপর কিন্তু বাবরের আধিপত্য স্থাপিত হয়নি। কোশ্চেন নাম্বার 11, খানোয়ার যুদ্ধ কাদের মধ্যে হয়? অপশান এ বাবর ও মামুদ লোদির মধ্যে, অপশান বি বাবর ও রানা সংগ্রাম সিংহর মধ্যে, অপশান সি বাবর ও মেদিনী রাওর মধ্যে, অপশান ডি বাবর ও ইব্রাহিম লোদির মধ্যে। সঠিক উত্তর বাবর ও রানা সংগ্রাম সিংহর মধ্যে। তোমরা সবাই মনে রাখবে 1527 খ্রিস্টাব্দে খানোয়ার যুদ্ধে অম্বর, চান্দেরি, গোয়ালিয়র, আজমির প্রভৃতি রাজ্যের রাজপুত নৃপতিগণ এবং ইব্রাহিম লোদির ভ্রাতা মামুদ লোদি রানা সংগ্রাম সিংহর সঙ্গে মিলিত হয়ে গিয়ে বাবরের বিরুদ্ধে যুদ্ধে অবতীর্ণ হয়েছিল এবং সেই যুদ্ধে রানা সংগ্রাম সিংহ সহ তার সকল মিত্রপক্ষেরই কিন্তু পরাজিত হয়েছিল। আমরা এই প্রশ্নের বেশিরভাগ অপশানগুলো সম্পর্কে 2-3টি প্রশ্নে ইতিপূর্বেই আমরা আলোচনা করেছি, তবু আরেকবার সবাইকে স্মরণ করে দিচ্ছি। বাবর ও ইব্রাহিম লোদির মধ্যে 1526 খ্রিস্টাব্দে পানিপথের প্রথম যুদ্ধ হয়েছিল। বাবর ও মেদিনী রাওর মধ্যে 1528 খ্রিস্টাব্দে যুদ্ধ ঘটে দিয়েছিল। আর বাবর ও মামুদ লোদির সঙ্গে হয়তো খানোয়ার যুদ্ধেই প্রথম যুদ্ধ ঘটেছিল, তবু এ প্রসঙ্গে মনে রাখবে রানা সংগ্রাম সিংহ ছিলেন খানোয়ার যুদ্ধের মূল প্রতিদ্বন্দ্বী। মামুদ লোদি সহ তার বেশিরভাগ রাজপুত নৃপতিবর্গ তার সঙ্গে এসে শুধুমাত্র জোটবদ্ধ হয়েছিল। তাহলে খানোয়ার যুদ্ধের মূল প্রতিপক্ষই কিন্তু ছিল রানা সংগ্রাম সিংহ। কোশ্চেন নাম্বার 12, কেন বাবর মধ্য এশিয়া ছেড়ে ভারতে সাম্রাজ্য বিস্তারে অগ্রসর হয়েছিলেন? অপশান এ ভারতের প্রচুর পরিমাণে সম্পদ তথা সোনা রূপার প্রাচুর্য, অপশান বি
মধ্য এশিয়ায় বাবরের ব্যর্থতা, অপশান সি বাবরের সাম্রাজ্য বিস্তারের প্রেরণা, অপশান ডি উপরের সবগুলি। সঠিক উত্তর হবে উপরের সবগুলি। কারণ আমরা যখন বাবর সম্পর্কে আলোচনা করেছিলাম তখন বাবরের সাম্রাজ্য বিস্তারের ক্ষেত্রে কারণ হিসাবে আমরা বাবরের ভারতের সোনারূপার প্রতি আকর্ষণ এবং মধ্য এশিয়ায় বাবরের বারবার ব্যর্থতা, সর্বোপরি তার সাম্রাজ্য বিস্তারের প্রেরণার কথাও কিন্তু আলোচনা করেছিলাম। এজন্য সঠিক উত্তর হবে অপশান ডি উপরের সবগুলি। কোশ্চেন নাম্বার 13, লোদি বংশের শেষ সুলতান কে ছিলেন? অপশান এ জাহানদার লোদি, অপশান বি সিকান্দার লোদি, অপশান সি বহলুল লোদি, অপশান ডি ইব্রাহিম লোদি। সঠিক উত্তর অপশান ডি ইব্রাহিম লোদি। আমরা লোদি বংশের তিনজন সুলতানের নাম জানি। একজন হচ্ছে বহলুল লোদি, যিনি 1451 থেকে 1489 খ্রিস্টাব্দ পর্যন্ত রাজত্ব করেছিলেন, যিনি ছিলেন লোদি বংশের প্রতিষ্ঠাতা। পরবর্তী সুলতান সিকন্দর খান লোদি বা সিকান্দার খান লোদি, যার সময়কাল 1489 থেকে 1517, এবং শেষ সুলতান ছিলেন 1517 থেকে 1526। কোশ্চেন নাম্বার 14, বাবর কেন খান খান উপাধি গ্রহণ করেছিল? অপশান এ বাবর মঙ্গলদের উত্তরসূরি ছিলেন বলে এই উপাধি নিয়েছিলেন, অপশান বি বাবরের সামরিক সাফল্যের জন্য, অপশান সি ভারতের সমস্ত অঞ্চলের উপর আধিপত্য স্থাপনের জন্য, অপশান ডি তার আমিররা তাকে এই উপাধি দিয়েছিল। সঠিক উত্তর বাবর মঙ্গলদের উত্তরসূরি ছিলেন বলে এই উপাধি গ্রহণ করেছিলেন। আমরা বাবরের জীবনী আলোচনা করার সময় পড়েছিলাম যে বাবর তার মাতার দিক থেকে চেঙ্গিস খানের বংশধর ছিল। এই চেঙ্গিস খান ছিলেন মঙ্গলদের সর্বশ্রেষ্ঠ অধিপতি। মধ্য এশিয়ায় মঙ্গলরা সিংহাসনে আরোহণের সঙ্গে সঙ্গেই খান খান উপাধিটাকে গ্রহণ করত। যেহেতু বাবর উত্তরসূরি ছিলেন, সেজন্য তিনিও কিন্তু মঙ্গলদের অনুসরণ করে খান খান উপাধিটা গ্রহণ করেছিলেন। কোশ্চেন নাম্বার 15, বাবরের ভারত আক্রমণের সময় গুজরাটের সুলতান কে ছিলেন? অপশান এ মোহাম্মদ শাহ, অপশান বি বাহাদুর শাহ, অপশান সি নসরত শাহ, অপশান ডি কৃষ্ণদেব রায়। সঠিক উত্তর অপশান বি বাহাদুর শাহ। আমরা যদি এই তালিকাটা দেখতে পাই, এই তালিকাতে বাবরের ভারত আক্রমণের সময় ভারতবর্ষে রাজত্বকারী বিভিন্ন রাজবংশের একটা তালিকা দেওয়া রয়েছে। এক্ষেত্রে গুজরাটের সুলতান ছিলেন কিন্তু বাহাদুর শাহ। অপরদিকে মোহাম্মদ শাহ ছিলেন কাশ্মীরের সুলতান, নুসরত শাহ ছিলেন বাংলার তৎকালীন সুলতান, কৃষ্ণদেব রায় ছিলেন বিজয়নগর সাম্রাজ্যের সুলতান। তাহলে উত্তর হবে অপশান বি বাহাদুর শাহ। পরের প্রশ্ন, খানুয়ার যুদ্ধের কারণ কি ছিল? অপশান এ দক্ষিণ ভারতের প্রভূত সম্পদ লুণ্ঠনের জন্য, অপশান বি মেবার অঞ্চল তখনও পর্যন্ত স্বাধীন ছিল আর দক্ষিণ ভারত দখলে বাধা সৃষ্টি করেছিল, অপশান সি দক্ষিণ ভারতের রাজারা কোনো প্রকার কর বাবরকে প্রদান করেননি বলে, অপশান ডি উত্তরাধিকার সূত্রে প্রাপ্ত সাম্রাজ্য বলে। সঠিক উত্তর অপশান বি মেবার অঞ্চল তখনও পর্যন্ত স্বাধীন ছিল আর দক্ষিণ ভারত দখলে বাধা সৃষ্টি করেছিল। এই প্রশ্নের উত্তরের ক্ষেত্রে কিন্তু যাদের ভালোভাবে বই পড়া থাকবে বা বাবর সম্পর্কে
কনসেপ্ট ক্লিয়ার থাকবে, একমাত্র তাদের পক্ষেই কিন্তু দেওয়া সম্ভব। তার জন্য বারবার ধরে বলছি, কোনো নোট পড়ার থেকে প্রথমে টেক্সট বইগুলোকে ভালোভাবে খুঁটিয়ে পড়ো, তারপরে সেখান থেকে নিজের মতো করে নোট তৈরি করে নিয়ে সেগুলোকে পড়ার চেষ্টা করবে। আমরা জানি খানোয়ার যুদ্ধ হয়েছিল 1527 খ্রিস্টাব্দে। ইতিপূর্বেই 1526 খ্রিস্টাব্দে পানিপথের প্রথম যুদ্ধে জয়লাভের মধ্য দিয়ে বাবর উত্তর পশ্চিম ভারতের উপর নিজের আধিপত্য স্থাপন করেছিল। সেক্ষেত্রে সমগ্র ভারত, বিশেষত দক্ষিণ ভারত অভিযানের ক্ষেত্রে প্রধান বাধা সৃষ্টি করেছিল কিন্তু মেবার। এজন্য বাবরকে যদি দক্ষিণ ভারতের উপর আধিপত্য স্থাপন করতে হয়, তার জন্য মেবারকে আগে দখল করা প্রয়োজন ছিল। পরের প্রশ্ন, কাদের মধ্যে ঘরঘরার যুদ্ধ সংঘটিত হয়েছিল? অপশান এ বাবরের সঙ্গে বাংলার শাসক নসরত শাহ, অপশান বি বাবরের সঙ্গে জৌনপুরের শাসক মাহমুদ লোদি, অপশান সি বাবরের সঙ্গে বিহারের শের খা, অপশান ডি উপরের সবগুলি। সঠিক উত্তর উপরের সবগুলি। তার কারণ আমরা যদি ভালোভাবে দেখি যে 1529 খ্রিস্টাব্দে 6ই মে বাংলার শাসক নসরত শাহ, বিহারের শের খা এবং জৌনপুরের শাসক মাহমুদ লোদির মিলিত বাহিনীর সঙ্গে বাবরের ঘরঘরা যুদ্ধ দেখা দিয়েছিল। বাবর ঘরঘরার যুদ্ধে বাংলার শাসক, জৌনপুরের শাসক, এমনকি বিহারের শাসক শের খাকেও তিনি পরাজিত করেছিলেন। পরের প্রশ্ন, মুঘল সম্রাট বাবরের গোলন্দাজ সেনাপতির নাম কি ছিল? অপশান এ মুস্তাফা, অপশান বি ওস্তাদ আলী, সি ওস্তাদ আলী ও মুস্তাফা, অপশান ডি এদের মধ্যে কেউ নয়। সঠিক উত্তর অপশান সি ওস্তাদ আলী ও মুস্তাফা। 1526 খ্রিস্টাব্দে পানিপথের প্রথম যুদ্ধের সময় বাবরের গোলন্দাজ বাহিনীর দুজন প্রধান সেনাপতি ছিলেন ওস্তাদ আলী ও মুস্তাফা। মূলত এদের সাহায্যেই কিন্তু বাবর ভারতের সাম্রাজ্য বিস্তারে অনেকাংশে সফল হয়েছিলেন। পরের প্রশ্ন, ভারতীয় সম্রাটদের বিরুদ্ধে বাবরের সাফল্যের কারণ কি ছিল? অপশান এ বাবরের সামরিক রণকৌশল তথা তুলুকমা এবং রুমি কৌশল পদ্ধতির প্রয়োগ, অপশান বি বাবর কর্তৃক কামান ও গোলা বন্দুকের ব্যবহার, অপশান সি বাবরের অশ্বারোহী বাহিনীর দক্ষতা, অপশান ডি উপরের সবগুলি। সঠিক উত্তর অপশান ডি উপরের সবগুলি। কারণ আমরা পানিপথের প্রথম যুদ্ধের সময় দেখি যে বাবর কর্তৃক ব্যবহৃত তুলুকমা এবং রুমি কৌশল পদ্ধতির কৌশল ভারতের কোনো সুলতান কিন্তু উপলব্ধি করতে পারেনি। আর বাবরই ছিলেন প্রথম সম্রাট যিনি ভারতবর্ষের যুদ্ধক্ষেত্রে কামান ও গোলা বন্দুকের ব্যবহার করেছিলেন। সেই সঙ্গে বাবরের তীব্র গতিসম্পন্ন অশ্বারোহী বাহিনীর দক্ষতাও কিন্তু বাবরকে ভারতবর্ষে সফলতা লাভে সাহায্য করেছিল। এজন্য সঠিক উত্তর হবে উপরের সবগুলি। পরের প্রশ্ন, বাবরের ভারত আক্রমণের সময় বিজয়নগরের সুলতান কে ছিলেন? অপশান এ কৃষ্ণদেব রায়, অপশান বি মোহাম্মদ শাহ, অপশান সি বাহাদুর শাহ, অপশান ডি নুসরত শাহ। সঠিক উত্তর কৃষ্ণদেব রায়। আমরা যদি এই তালিকাটা ভালো করে ফলো করতে পারি তাহলে এই ধরনের যতগুলো প্রশ্ন আসবে সবগুলো প্রশ্নের উত্তর কিন্তু আমরা অত্যন্ত সঠিকভাবে করতে পারবো। এখানে দেখে নাও, বিজয়নগরের সুলতান ছিলেন কৃষ্ণদেব রায়।
পরের প্রশ্ন, কোন মুঘল সম্রাট কালান্দার উপাধি গ্রহণ করেছিল? অপশান এ বাবর, অপশান বি আকবর, অপশান সি শাহজাহান, অপশান ডি ঔরঙ্গজেব। সঠিক উত্তর অপশান এ বাবর। বাবর কর্তৃক কালান্দার উপাধি গ্রহণের পিছনে কিন্তু বেশ কয়েকটি কারণ ছিল। বাবর পানিপথের প্রথম যুদ্ধে জয়লাভের পরবর্তীকালে তিনি দিল্লি ও আগ্রাতে লুণ্ঠিত ধনসম্পদ তিনি তার সেনাবাহিনী, আত্মীয় পরিজন ও ধর্মগুরুদের মধ্যেও কিন্তু প্রচুর পরিমাণে দান করেছিলেন। এছাড়া মধ্য এশিয়ায় বিভিন্ন আমির ওমরাহ এবং তার সেনাবাহিনীর মধ্যেও কিন্তু প্রচুর পরিমাণে দান ধ্যান করতে থাকেন। এই যে পানিপথের প্রথম যুদ্ধের পর অত্যধিক দান করার জন্য বাবরকে কালান্দার উপাধিতে ভূষিত করা হয়েছিল। পরের প্রশ্ন, কবে কাদের মধ্যে চান্দেরির যুদ্ধ সংঘটিত হয়েছিল? অপশান এ 1528 খ্রিস্টাব্দে বাবর ও মেদিনী রায়ের মধ্যে, অপশান বি 1530 খ্রিস্টাব্দে বাবর ও নুসরত শাহর মধ্যে, অপশান সি 1529 খ্রিস্টাব্দে বাবর ও মেদিনী রায়ের মধ্যে, অপশান ডি বাবর ও মামুদ লোদির মধ্যে। সঠিক উত্তর 1528 খ্রিস্টাব্দে বাবর ও মেদিনী রায়ের মধ্যে চান্দেরির যুদ্ধ সংঘটিত হয়েছিল। পরবর্তী প্রশ্ন, কোন মুঘল সম্রাট সর্বপ্রথম তুলুকমা পদ্ধতির প্রয়োগ করেছিলেন? অপশান এ বাবর, অপশান বি আকবর, অপশান সি শাহজাহান, অপশান ডি ঔরঙ্গজেব। সঠিক উত্তর মুঘল সম্রাট বাবর। আমরা ইতিপূর্বেই একটি কোশ্চেনের ক্ষেত্রে বাবরের তুলুকমা পদ্ধতির কথা কিন্তু জেনেছিলাম। সেখানে বাবরের ভারত অভিযানের সাফল্যের ক্ষেত্রে কিন্তু তুলুকমা ও রুমি কৌশল পদ্ধতি সংক্রান্ত আলোচনা রয়েছে। তোমরা মনে রাখবে, পানিপথের প্রথম যুদ্ধে বাবর প্রথম তুলুকমা ও রুমি কৌশল পদ্ধতির প্রয়োগ করেছিল। এই তুলুকমা এবং রুমি কৌশল পদ্ধতিটা বাবর মধ্য এশিয়ায় উজবেক এবং তুর্কিদের কাছ থেকে কিন্তু শিখেছিলেন এবং পরবর্তীকালে তিনি ভারতের বিভিন্ন সম্রাটদের, সুলতানের বিরুদ্ধে প্রয়োগ করেছিলেন। পরের প্রশ্ন, কোন মুঘল সম্রাট আরামবাগ স্থাপত্য নিদর্শন তৈরি করেছিলেন? অপশান এ ঔরঙ্গজেব, অপশান বি জাহাঙ্গীর, অপশান সি শাহজাহান, অপশান ডি বাবর। সঠিক উত্তর অপশান ডি বাবর। এ প্রসঙ্গে মনে রাখবে, বাবরকে প্রাথমিক পর্বে তার মৃত্যুর পর আগ্রার আরামবাগে সমাধিস্থ করা হয়েছিল, যদিও পরবর্তীকালে আফগানিস্তানের কাবুলে তাকে সমাধিস্থ করা হয়। আমরা আজকে মুঘল সাম্রাজ্যের প্রতিষ্ঠাতা বাবর থেকে 25টি প্রশ্ন নিয়ে আলোচনা করলাম। পরবর্তী ক্লাসে আমরা বাবর থেকে আরও কয়েকটি প্রশ্ন নিয়ে আলোচনা করব। সবাইকে ধন্যবাদ।